বাবার লাশ দাফন করে শেষ করতে না করতেই ঝুম বৃষ্টি। অবশ্য এই মুহূর্তে বৃষ্টিকে খুব আপন বলে মনে হলো নুহাসের। ছোটবেলায় বাবার সাথে কাটানো মুহূর্তগুলো বারবার মনে পড়ছে তার। এই তো সেদিনই ইলেকশনের দিন যখন বিজয়ের নাম ঘোষণা করা হলো, তখনও বৃষ্টি ছিল। জেতার আনন্দে বাবা ছেলে মিলে সে কি আনন্দ করলো বৃষ্টিতে ভিজে। আজ শুধু সেই স্মৃতি মনে পড়ছে বারবার। ভাই অনেক সময় তো হইলো, বাসায় ফিরবেন না? বিপুলের ডাকে পিছু ফিরে আরও একবার বাবার কবর দেখে নিল নুহাস। সোজা গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার বিনা বাঁকে গাড়ি স্টার্ট করলো। নুহাস চৌধুরী, নামকরা একজন এমপি। নতুন প্রজন্মের এক দুরন্ত এবং পছন্দের নাম নুহাস চৌধুরী, যার এক কথায় যুব সমাজের সবাই জীবন দিতে প্রস্তুত। ঢাকা শহরের একটা কমন বিষয় জ্যাম। বিশেষ করে বৃষ্টির পর রাস্তার আশেপাশে কাদায় মাখামাখি অবস্থায় জ্যাম থাকলে ভালো মানুষেরও মেজাজ বিগড়ে যায়। নুহাস চুপচাপ বসে আছে গাড়িতে। হুট করে পেছন থেকে একটা রিকশা এসে গাড়ির সাথে ধাক্কা লাগায়। মেজাজ গরম হয় বিপুলের। গাড়ির পেছন থেকে দরজা খুলে বাইরে বের হয় সে। কোনো কথা না বলে রিকশায় থাকা বৃদ্ধের জামার কলার ধরে টেনে নিচে নামিয়ে যেই না মারতে যাবে, ঠিক সেই সময় বিপুলের গায়ে জোরে সোরে একটা থাপ্পড় মারে রিকশায় বসে থাকা একটা মেয়ে। বয়স আনুমানিক 30-এর কাছাকাছি। গাড়ির লুকিং গ্লাসে সবটাই দেখছিল নুহাস। ওই মাইয়ার সাহস তো কম না, আমার গায়ে হাত তুললেন। আর একবার ওনার গায়ে হাত তুলতে গেলে এর থেকে বেশি কিছুই হবে। লজ্জা করে না বাবার বয়সী লোকের গায়ে হাত তুলতে? আবার এখানে দাঁড়িয়ে মাস্তানি হচ্ছে। কি হয়েছে গাড়ির? ভেঙে তো যায়নি, সামান্য লেগেছে মাত্র। বিপুল কিছু বলতে যাবে সেই সময় লুকিং গ্লাসের দিকে চোখ পড়ল। নুহাস তাকে গাড়িতে উঠে আসতে বলেছে। বিপুল রাগে গজ গজ করে উঠে বসলো। ভাই মাইয়াটা আমারে থাপ্পড় দিচ্ছে, আর আপনি? আমি সবটাই দেখেছি বিপুল। তারপর নুহাস কোথাও একটা ফোন করলো। আমার গাড়ির পিছনে রিকশায় একটা মেয়ে বসে আছে। ওর নাম, কোথায় থাকে, কি করে, পরিবারে কে কে আছে, সব খবর আমার চাই। কাজ হয়ে যাবে স্যার। গুড। সময় কাল অবধি? মনে হয় না কাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে স্যার, আজকেই পেয়ে যাবেন। জ্যাম ছাড়ার পর নুহাসের গাড়ি চলতে আরম্ভ করলো। ওই লোকটার সাথে এমন করলেন কেন আম্মা? ওরা অনেক ভয়ানক। তো কি করতাম চাচা? বসে বসে আপনাকে মার খেতে দেখতাম। দুই একটা দিয়া চইলা যাইতো, তাছাড়া দোষ তো আমারই। এটা একটা অ্যাক্সিডেন্ট চাচা, আর রাস্তায় এমন ঘটনা ঘটেই থাকে, তাই বলে কি গায়ে হাত তুলবে? মাফ করবেন, আমার এটা পছন্দ নয়। আর এইভাবে ওদের প্রশ্রয় দিলে আরো মাথায় চড়ে বসবে। বৃদ্ধার কথা বাড়ালো না। এটা বুঝে গেছে যে এই মেয়ে অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। তাই তিনি কোনো কথা না বলেই রিকশা চালাতে মনোযোগী হলেন। মেয়েটির নাম জান্নাতুল ছোঁয়া। সবাই ছোঁয়া বলেই ডাকে। পেশায় নাম করা উকিল। তার পেশা জীবনে আজ অবধি কোনো কেসে সে হারেনি। তার বাবাও একজন উকিল ছিলেন। মূলত বাবার স্বপ্নকে এগিয়ে নিতে সেও এই পেশাকেই বেছে নিয়েছে। রিকশা এসে থামলো একটা বড় বিল্ডিংয়ের নিচে। এখানে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে মা লুবনা বেগমকে নিয়ে থাকে ছোঁয়া। এটা তার বাবার রেখে যাওয়া। তার বাবা চাইতেন যখন ছুটিতে থাকবে তখন পরিবার নিয়ে এখানে এসে থাকবেন, কিন্তু এটাই যে তাদের মা মেয়ের শেষ আশ্রয় জায়গা হবে তা কেউ ভাবেনি। হঠাৎ একটা ঝড়ের সব উলট পালট হয়ে যায়। রিকশার ভাড়া মিটিয়ে ছোঁয়া দেখলো ব্যালকনিতে তার মা দাঁড়িয়ে আছে। এটা তার রোজকার কাজ। মেয়ে না ফেরা অবধি তিনি এখানেই অপেক্ষা করেন আর বই পড়েন। বাড়িতে ফিরে নুহাস তার মাকে দেখলো ঘুমিয়ে আছে। মূলত তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। মায়ের পাশে বোন নূর। ভাইকে দেখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। বোনকে পরম আদরে জড়িয়ে নিল নুহাসও। আমার এখন কি অবস্থা? ভালো নেই ভাইয়া, জ্ঞান ফিরলেই পাগলামি করছে আর বাবাকে খুঁজছে। এমন কারা করলো ভাইয়া? কেন বাবাকে এভাবে খুন করলো? আমার কিছু ভালো লাগছে না ভাইয়া। চিন্তা করিস না, আমি সব খুঁজে বের করব। তারপর নিজ হাতে একে একে সবাইকে শাস্তি দিব, প্রমিস। কিন্তু তার আগে তোদের ঠিক থাকতে হবে। আমি তো নানান কাজের জন্য ব্যস্ত থাকব, তাই আম্মাকে তোকেই দেখে রাখতে হবে। পারবি না? পারবো। গুড। আম্মা হয়তো আজ আর উঠবে না। চল তোকে খাইয়ে দেই। আজ সারাদিন কেউ খাবার খায়নি। নুহাস নূরকে খাইয়ে দিলে নূরও ভাইয়ে খাইয়ে দিল। তারপর নূর নিজের ঘরে গেল। একটু শাওয়ার নেওয়া দরকার। রাত যখন 12টা, নুহাস তার বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া চুড়াচ্ছিল। এমন সময় সেই কাঙ্ক্ষিত নম্বর থেকে ফোন আসে। স্যার, যার খবর নিতে বলেছিলেন তার নাম জান্নাতুল ছোঁয়া।
সবাই ছোঁয়া নামেই চেনে। বাবা নেই, মা আছে। আপনার বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা তার অ্যাপার্টমেন্ট। পরিবার বলতে এটাই। শোনা যায় আজ থেকে প্রায় 18 বছর আগে কেউ বা কারা তার বাবাকে হত্যা করেছিল। ওদের আত্মীয় স্বজন তেমন নেই। এক মামা আছে সিলেটে, সে তার পরিবার নিয়ে থাকে। মেয়েটার বয়স 30 বছর। কি করে? উনি একজন নামকরা উকিল স্যার, তার বাবাও একজন উকিল ছিলেন। বলছো কি? ইন্টারেস্টিং বিষয়। আপাতত এতেই চলবে। আজ থেকে ওনার সব খবরাখবর আমার টাইম টু টাইম চাই, আর এটা তোমাকেই করতে হবে। ছোঁয়া, আজ থেকে তোমার উপর আমার নজর সবসময় থাকবে। সকালে ছো অফিসে বসে ফাইল দেখছিল। আজ তার একটা ক্লায়েন্টকে কোর্টে তোলার কথা, মূলত সেই বিষয়ে সব কিছু খুঁটিয়ে দেখছিল। এমন সময় ছোঁয়ার অ্যাসিস্ট্যান্ট মিলি এলো। ম্যাডাম, খবর শুনেছেন? কিসের খবর? সে কি ম্যাডাম, এত বড় একজন নেতার বাবা মারা গেল, তাও আবার মার্ডার, আর আপনি বলছেন কিসের খবর? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন মিলি? সোজাসুজি বলো। তাছাড়া এই দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে কেউ না কেউ মারা যাচ্ছে, কেউ স্বাভাবিকভাবে বা কেউ অন্যের হাতে। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? তা কোন নেতা শুনি? নুহাস চৌধুরীর বাবা, তিনিও একসময় পলিটিক্সের সাথে জড়িত ছিলেন। এটা তোমার সেই ক্রাশ না? আপনার মনে আছে? হ্যাঁ, তারই বাবা। আমি যতটা জানি তার বাবাও একসময় কালো জগতের সাথে জড়িত ছিলেন, পরবর্তীতে পলিটিক্সে যোগ দিয়েছেন। একজন গেছে তো অন্যজন রেখে গেল। এভাবে বলবেন না ম্যাডাম। তাছাড়া উনি ওনার বাবার মতো নন, যুব সমাজের প্রাণ বলতে পারেন, আর হাজার মেয়ের ক্রাশ। তো এতই যখন মায়া, তাহলে এক কাজ করো, কাল থেকে আমার অ্যাসিস্ট্যান্ট না হয়ে তার হয়ে কাজ করো, কেমন? তোমরা মেয়েরা এই ছেলের মধ্যে এমন কি দেখেছো বলো তো, যেখানেই যেই এর নাম আছেই। উফ! ছোঁয়া দাঁড়ালো না, চলে গেল উল্টো পথে। মিলে একটু মন খারাপ করলো। ছোঁয়া সবসময় এমন করে। নুহাস নামটা যেন তার চির কাকের শত্রুর নাম। এত রেগে যাওয়ার কি আছে? সকালে মায়ের ঘরে গেল নুহাস। মিসেস শায়লা এখনও ঘুমিয়ে। নূরে সবে ঘুম থেকে উঠছে। ভাইকে মায়ের ঘরের দিকে যেতে দেখে সেও গেল পেছন পেছন। ভাইয়া, উঠে গেছিস? আম্মা এখনো ঘুমাচ্ছে। তুমি একবার ডক্টর আঙ্কেলকে আসতে বলবে, আমার বিষয়টা ভালো লাগছে না। কাল দুপুরে ঘুমের মেডিসিন দেওয়া হয়েছিল, আর আজ সকালে এখনো এত ঘুমাচ্ছে মা। আচ্ছা, আমি দেখছি। ভাইয়া, তুমি আজকে বের হবে? হ্যাঁ, একটু কাজ ছিল। কেন, কিছু বলবি? আজ কোথাও যেও না ভাইয়া, প্লিজ। বোনের করুণ চোখে তাকে আর না করলো না নুহাস। ঠিক আছে, যাব না। দুদিন ধরে টানা বৃষ্টির পর আজ একটু রোদের দেখা মিলেছে। রাস্তার আনাচে কানাচে পানিতে টইটুম্বুর অবস্থা। আজ সকালেও শহরে একটি অজ্ঞাত লাশ পেয়েছে স্থানীয়রা। এটা নিয়ে এখন সবার চর্চা চলছে। গত 3 দিন আগেও পছন্দের অবসরপ্রাপ্ত নেতার নির্মম খুনে এমনিতে সবাই আতঙ্কের মধ্যে আছে। এত কিছুর মধ্যে পুলিশ এখনও খুনিকে খুঁজে পেতে সক্ষম হয়নি। পরপর 2টা খুন, তাও একই পদ্ধতিতে। সকালের খবরের কাগজ থেকে রীতিমতো চমকে গেল ছোঁয়া। আজকেও একটা লাশ পাওয়া গেছে মা। তুই পড়ার আগেই দেখেছি আমি, কিন্তু আমি বুঝতে পারছি না পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কি করছে। এভাবে তাদের নাকের ডগা থেকে একের পর এক খুন হচ্ছে, আর তারা নাকি খুনিকে ধরতেই পারছে না। আইন শৃঙ্খলা বাহিনীর আর দোষ কি মা? খুনি এমন কোনো ক্লু রেখে যায়নি যা দিয়ে খুনি অবধি যেতে পারবে। তাহলে তো বলতেই হয় তাদের আইন কোনো কাজেরই নয়। এসব দেখলে তোর বাবার কথা মনে পড়ে যায়। তাছাড়া হয়েছে, বাদ দাও। এখন পুরনো কাসন্দি ঘাটতে হবে না। তুমি বরং আজ জমিয়ে খিচুড়ি রান্না করো, সাথে গরুর গোশত। আজ ভালো খাওয়া দাওয়া হবে। আজ আমার খুব শান্তি লাগছে। তোকে আমি মাঝে মাঝে বুঝি না কেন বলতো? মানুষ ভয়ে আতঙ্কে মরে যাচ্ছে, আর তুই চিলমুড়ে আছিস। ওটা তুমি বুঝবে না মা। আজ চৌধুরী বাড়িতে এলাকা সহ আশেপাশের এলাকা পর্যন্ত সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভোজনের আয়োজন করা হয়েছে। এটা চলবে আগামী 3 দিন পর্যন্ত। তারা আসবে নিজেদের ইচ্ছে মতো, আর যেটা পছন্দ সে সেটাই খাবে। আর নুহাসের বাবা আলহাজ চৌধুরীর ইচ্ছা ছিল, খুন হবার 1 সপ্তাহ আগে তিনি নিজে কথা জানিয়েছিলেন নুহাসকে। নাহার বেগম আগের থেকে এখন অনেক সুস্থ, এখন একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। ছেলে মেয়ের সামনে এভাবে থাকলে ওদেরও খারাপ লাগে, এটা তিনি বুঝেন। নুহাস ভোজনের সমস্ত আয়োজন দেখে কেবল ঘরে ফিরল। নাহার বেগমকে সোফায় দেখে সেদিকেই এগিয়ে গেল। আম্মা, বলো আব্বা, কিছু বলবে? আপনার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা, নূর কোথায়, দেখছি না তো?
মাত্রই ঘরে গেল, মেয়েটা কিছু খেলেও না। আপনিও তো কিছু খাননি আম্মা। আমি নূরকে ডেকে আনছি, আজ একসাথে খাবো সবাই। নুহাস বসে বসে কাজ করছিল। এমন সময় বিপুল এলো। ভাই আজও একটা বডি পাওয়া গেছে, স্যারকে যেভাবে মারা হয়েছিল ঠিক একইভাবে। সে কি, আমাকে আগে কেন বলিসনি? আপনি ব্যস্ত ছিলেন বলে বলিনি। বডিটা এখন কোথায়? মগাই আছে। আসলে অফিসার আপনার সাথে দেখা করতে চাই, এ বিষয় নিয়ে কথা বলবে। উনি বাইরে আছেন। আসতে বল। অফিসার বের করে দেওয়া কিছু ছবি নুহাস অনেক সময় নিয়ে দেখলো, কিন্তু তেমন কিছু বুঝলো না। ছবিগুলো দেখে তো তেমন কিছুই বোঝা যাচ্ছে না অফিসার। বাবার ফেসটা তবুও বোঝা গেছে, কিন্তু এর তো ফেসটাই বোঝা যাচ্ছে না। সেটাই তো প্রবলেম স্যার। খুনিও কি চালাক ভাবুন, মানে একটা ক্লুও রেখে যায়নি যেটা দ্বারা খুনি অবধি পৌঁছাতে পারবো। সত্যি বলছি, আমি আমার 10 বছরের কেরিয়ারে এমন কেস দেখিনি। বডি কিছুটা পচেও গেছে, বুঝেনি তো টানা 2 দিন বৃষ্টিতে ভিজেছে। আচ্ছা, আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ পাননি? এটাও চেষ্টা করেছি, কিন্তু আশ্চর্যের কথা হলো খুনের ঠিক 2 দিন আগেই ক্যামেরাগুলো কেউ বা কারা ভেঙে দিয়েছে। আর এটা কেউ দেখেনি? না, খুনি যে সব বুঝে শুনে এবং সাবধানতা অবলম্বন করেছে তা বোঝাই যাচ্ছে। সে যাই হোক, আপনার বাবার তদন্তের জন্য আমাদের আরও কিছু তথ্য প্রয়োজন স্যার। তবে এখন আমায় উঠতে হবে। প্রয়োজনে কল করলে অবশ্যই আমাদের সাথে কোঅপারেট করবেন আশা করি। অবশ্যই করব। আপনি নির্দ্বিধায় ডাকতে পারেন। বাবার খুনিকে ধরার জন্য আমি সব কিছুই করব। এবার বুঝতে পারছি এখানকার সবাই আপনাকে এত ভালোবাসে কেন, আপনার এই নম্র ব্যবহারের জন্য। অফিসারের কথা শুনে মুচকি হাসলো নুহাস, যার অর্থ নুহাস ছাড়া কেউ জানে না। নুহাস খুবই ব্যস্ত ইদানিং সব কিছু নিয়ে। এদিকে শহরে একের পর এক খুন হয়েই চলেছে। ছোঁয়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। পেছন থেকে ছোঁয়ার মা লুবনা বেগম মেয়ের খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়। কিছু বলবে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? বললেই কি শুনবি? সেই কপাল কি আমার আছে? কি বলবে বলো না মা, বের হব আমি। বলছি, এভাবে আর কতদিন থাকবি তুই? দেখ, আমারও তো ইচ্ছা করে তোর সুখের সংসার দেখতে। মা কতবার বলেছি এসব না বলতে। আমার তুমি ছাড়া আর কে আছে বলো? এসব বিয়ে টিয়ে আমাকে দিয়ে হবে না। তাই বলে সারা জীবন আইবুড়ো হয়ে কাটিয়ে দিবি? আমার ইচ্ছার কি কোনো দাম নেই তোর কাছে ছোঁয়া? অবশ্যই আছে মা, তবে এই কথাটা আমি রাখতে পারছি না। আমি যাচ্ছি, ফিরতে লেট হবে। খাবার টেবিলে বসে আছে নুহাস। মা বোনের সাথে সকালের ব্রেকফাস্ট করছে। নূর আগের থেকে এখন স্বাভাবিক। নুহাস বোনের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবলো। অল্প দিনেই চোখের নিচে ডার্ক সার্কেল বসে গেছে। পড়াশোনার চাপ তো আছেই। বাবা মা যাওয়ার শোকটা নূরের ওপর একটু বেশি প্রভাব ফেলেছে। বাবার আদরের রাজকন্যা বলে কথা। নূর, তোর এক্সাম কবে? অনেক দেরি ভাইয়া। কেন? এমনি, চাইলে কোথাও থেকে ঘুরে আসতে পারিস আম্মাকে নিয়ে, মন ভালো হবে। আমি ঠিক আছি ভাইয়া, চিন্তা করো না। এখন আমি কোথাও যেতে চাইছি না। ঠিক আছে, তবে যখন ইচ্ছে হবে আমায় বলবি, আমি সব ব্যবস্থা করে দিব। আম্মা নানু বাড়ি থেকে ঘুরে আসুন। না আব্বা, আমিও ঠিক আছি। তাছাড়া সামনে তোমার ইলেকশন, তোমাকে একা রেখে কোথাও যাব না আমি। তুমি এমনিতেই কাজের চাপে খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছো প্রায়। আমি না থাকলে সেটা আরও বেড়ে যাবে। আম্মা, আমি ভাবছি নূরের বিয়ে দিয়ে আমি আর আপনি একটা ট্যুর দিয়ে আসবো, ভালো হবে তাই না? ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। আমি এখন বিয়ে করতে চাই না। তুমি যে দিন দিন বুড়ো হচ্ছ সেটা একবার আয়নায় দেখেছো? আসছে আমাকে বিয়ে দিতে। নূর আর থাকলো না সেখানে। মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে নাহার বেগম হেসে ফেললেন। সত্যি মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এখন না হয় মজা করে বলছো, যখন সত্যি বিয়ে দিবে তখন থাকতে পারবে তো তাকে ছাড়া? দরকার পড়লে জামাইকে ঘর জামাই করে রাখবো। আম্মা, আমার পুতুলকে আমি হারাতে চাই না। আসলে ও মন মরা হয়ে থাকলে কেমন শূন্য শূন্য লাগে, তাই এসব বলে রাগিয়ে দিলাম। ভাই বোনে পারো তোমরা, তবুও আমার শান্তি লাগে। পার্টি অফিসের কাজ করে ফিরতে নুহাসের দেরি হয়ে গেল। এখন রাস্তায় সেই জ্যাম। বৃষ্টির জন্য রাস্তার আনাচে কানাচে পানি কাদায় মাখামাখি। ছোঁয়া জ্যামে আটকে গেছে। উপায় না পেয়ে সে রিক্সা থেকে নেমে হাঁটা ধরল। হঠাৎ গাড়ির লুকিং গ্লাসে নুহাস ছোঁয়াকে দেখতে পেল। একটা সাদা শাড়ি পরা ছোঁয়া।
চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। এতেই যেন নুহাস খুন হলো। মুখে তার চাপা হাসি। বাহ, এমন সাধারণ রূপে এত মারাত্মক লাগে, বউ রূপে কেমন লাগবে কে জানে। খুব তাড়াতাড়ি এটাও হয়ে যাবে মিস ছোঁয়া। ভাই, এটা সেই মাইয়াটা না আমার এই যে থাপ্পড় দিয়েছিল? আজ ওরে আমি বিপুল, এখানেই থেমে যা। উনি তোর ভবিষ্যৎ ভাবি। মানে মানে তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, বুঝলি? অনেক অপেক্ষার পর খুঁজে পেয়েছি, আর হারাতে দিব না। ভাই, আপনি কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতেছি না। তোর এত কিছু বুঝতে হবে না, এখন থেকে দেখে শুনে রাখবি আমার প্রাণ ভোমরাকে। কিছু দূর হাঁটার পর জ্যাম ছেড়ে দিল। ছোঁয়া দেরি না করে আবার একটা রিকশা চড়ে বসলো। যাক, শেষমেশ এই জ্যাম তো গেল। এর মধ্যে ঘটলো আরেক বিপত্তি। নুহাসের গাড়ির সামনে ছোঁয়ার রিকশাটা হুট করে এসে পড়ায় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, যার ফলে ছোঁয়া রিকশা থেকে ছিটকে পড়ে গেল। এতক্ষণ নুহাসের হুঁশ ফিরল। ড্রাইভারের কোনো দোষ না থাকা সত্ত্বেও কিছুটা রেগে গেল নুহাস, কিন্তু প্রকাশ করলো না। গাড়ি থেকে দ্রুত নেমে গেল নুহাস, এগিয়ে গেল ছোঁয়াকে তোলার জন্য, কিন্তু ছোঁয়া তাকে সরিয়ে নিজেই উঠে গেল। প্রচণ্ড ব্যথা হওয়ায় হাঁটার শক্তি হলো না। পড়ে যেতে নিলেই নুহাস হাত ধরে ফেলল। আপনি ঠিক আছেন? মনে হচ্ছে অনেক লেগেছে। বুঝতেই যখন পারছেন লেগেছে, আবার জানতে কেন চাইছেন? অদ্ভুত। মামা, আমাকে একটু সামনের ফার্মেসিতে নিয়ে চলুন তো। আমি হেল্প করছি, গাড়িতে উঠে বসুন। ছোঁয়া গোল গোল চোখে নুহাসের দিকে ফিরে তাকালো বললে ভুল হবে, মনে হচ্ছে গিলে খাবে। দেখুন, এভাবে তাকিয়ে কোনো লাভ নেই। যেহেতু আমার গাড়িতে এমন একটা ঘটনা ঘটে গেছে, তাই এর দায়ভারও আমার। আপনি প্লিজ চলুন। আপনাকে আমি বলেছি ড্রাইভার নিতে? বলিনি তো? তাহলে যেচে কেন এসেছেন? এই মাইয়া না, মানে আপা, আপনি কেন ভাইরো লাগে এমন করতেছেন? গাড়িতে ওঠেন, আপনার হাত পা থেকে রক্ত বাইর হইতাছে। আপনি সেদিনের সেই অসভ্যটা না, যে রিক্সা চালক মামাকে মারতে যাচ্ছিলেন? তার মানে আজ ইচ্ছে করেই এমনটা করেছেন প্রতিশোধ নেওয়ার জন্য, তাই না? আস্তাগফিরুল্লাহ ভাই, এ কয় কি? আপনি থাকতে আমি নাকি প্রতিশোধ নিব? কয় এই মাইয়াটার উপকার করতে এলাম আর ওল্ডা অপবাদ দিয়ে দিল। বিপুল, তোর মুখটা বন্ধ কর, আমি কথা বলছি। দেখুন, ও কিছুই করেনি। আর আপনি হয়তো এটা ভালো করে দেখেছেন যে আমার ড্রাইভার কিছুই করেনি, উল্টো আপনাদের রিক্সাটা হুট করে গাড়ির সামনে এসে পড়েছে। শুধু শুধু ঝগড়া করে তো কোনো লাভ হচ্ছে না। আপনার এখন ট্রিটমেন্টের প্রয়োজন। ছোঁয়া ভেবে দেখলো আসলে কোনো লাভ নেই, এতে বরং তারই ক্ষতি হচ্ছে। একা একা যেতেও পারবে না, তাই ঠিক করলো নুহাসের হেল্প নিতে হবে তার। তাছাড়া 3 দিন পর তার একটা জটিল কেস আছে, তার আগেই তাকে সুস্থ হতে হবে। আপনাদের অন্য কোনো উদ্দেশ্য নেই তো? এক কাজ করুন, আপনি আপনার ফোন থেকে লাইভ হন। কিছু যদি করিও তাহলে সবাই সেটা দেখতে পাবে। ঠিক আছে, চলুন, কিন্তু আমার থেকে দূরত্ব বজায় রেখে বসবেন আপনি। আপনার মতো নেতাদের আমার একদম পছন্দ নয়। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলছেন তাই হবে, এবার চলুন। ছোঁয়াকে তার অ্যাপার্টমেন্টে নামিয়ে দিয়ে গেছে নুহাস। মেয়ের এই অবস্থা দেখে বিচলিত লুবনা বেগম। নুহাস সবটা বুঝিয়ে বলে গেছে যাওয়ার সময়। বলা বাহুল্য, প্রথমবারে নুহাস ছোঁয়ার মায়ের মন জয় করে নিয়েছে। এটা নুহাসের প্ল্যানের একটা অংশ ছিল। মা, এত চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাব আমি। এই জন্যই বলি একটা বিয়ে কর। আমার কথা তো তোর ভালোই লাগবে না। উফ, আবার সেই বিয়ে টেনে আনছো কেন? খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। বাড়ি ফেরার পর থেকে নুহাস ছোঁয়ার কথাই ভেবে যাচ্ছে। চাইলেও কাজে মন দিতে পারছে না, অথচ তার কাজের শেষ নেই। ইলেকশন নিয়ে মন্ত্রী অন্যান্য নেতাদের সাথে অনলাইনে একটা মিটিং ছিল তার, সেটাও ঠিকমতো করতে পারেনি। অবস্থা বেগতিক দেখে দ্রুত সেই মিটিংয়ে কোনো মতো শেষ করেছে নুহাস। এখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে আর ছোঁয়ার কথা ভাবছে। উফ, নুহাস, একটু সামলা নিজেকে, সামনে ইলেকশন। এখন উল্টাপাল্টা চিন্তা না করে সেদিকে ফোকাস কর। ছোঁয়াকে নিয়ে আপাতত আর ভাবিস না। নিজের মনকে নিজে বোঝাচ্ছিল নুহাস। সকালে ছোঁয়ার বাসায় মিলের আগমন। ফোনে শুনেছে ছোঁয়া অ্যাক্সিডেন্ট করেছে, তাই সে দেখতে এসেছে ছোঁয়াকে। ছোঁয়ার মায়ের সাথে মিলের ভালোই ভাব হয়েছে। রোগী দেখতে এসে রোগীর মায়ের সাথে গল্প জুড়ে দিয়েছে। এটা দেখে ছোঁয়া খুবই বিরক্ত বোধ করছে। তুমি কি আমায় দেখতে এসেছো মিলি, নাকি আমার মাকে? আরে ম্যাম, কি বলছেন? আপনার জন্যই আমি এসেছি। আপনি তো জানেন আন্টিকে আমি মায়ের চোখে দেখি, তাই আর কি। হয়েছে, এইদিকে এসো, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। মা, মিলির জন্য নাস্তা কিছু বানাও। সেটা কি তুই বললেই আমার করতে হবে? তুই বলার আগেই আমি শুরু করে দিয়েছি।
শোনো মিলি, আজ তোমার যাওয়া হবে না, এখানেই থাকবে। আমার কোনো সমস্যা নেই আন্টি। ইদানিং নুহাস একটু বেশি ব্যস্ত, দিন রাত সব ভুলে গেছে সে। খাওয়া দাওয়ার অনিয়ম বেড়েই চলেছে। এই যেমন সকালের খাবার দুপুরের মাঝে মাঝে সারাদিন না খেয়ে কাটিয়ে দিচ্ছে। গত দুদিন নুহাসের ঠিকঠাক দেখা পায়নি নাহার বেগম। আজ পেয়ে ইচ্ছে মতো বকে যাচ্ছে ছেলেকে, আর নিজ হাতেই খাইয়ে দিচ্ছে। এটা কেমন কথা নূর? ছেলেটা দুদিন ঠিকমতো খায়নি আর তুই আছিস তোর কথা নিয়ে। এই জন্যই বলেছি আম্মা, আমি বিয়ে করার আগেই পেতনিকে বিদায় করব। তুমি সব সময় এমন করো ভাইয়া। তোদের ঝামেলা এখানেই থামা নূর, আমার আর ভালো লাগে না। এমনিতে ছেলেটাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই আমার। বলতে বলতে চোখ ভিজে এলো নাহার বেগমের, যা দেখে নূর এবং নুহাস দুজনেই ঘাবড়ে গেল। কি হয়েছে আম্মা? মা এমন কেন করছো? তোমার বাবারও এই পথেই জীবন দিতে হয়েছে আব্বা। আমি আমার বুকের মানিককেও হারাতে চাই না। আমার কথাই তো রাজনীতিতে তুমি ছাড়বে না, কিন্তু তোমাদের দুই ভাই বোনকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। নুহাস মা বোনকে জড়িয়ে নিল নিজের সাথে। চিন্তা করবেন না আম্মা, আমার কিচ্ছু হবে না। আপনার দোয়া আছে তো আমার সাথে। বাবার খুনিকেও আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, দেখবেন। শুধু আপনার ছেলের জন্য দোয়া করুন যেন এই ইলেকশনে জিতে ফিরতে পারি। আমার দোয়া সব সময় তোমার সাথেই আছে আব্বা। গত এক সপ্তাহে ছোঁয়ার সাথে দেখা হয়নি নুহাসের। কফি শপে এক ছেলের সাথে হাসতে হাসতে কফি খাচ্ছিল ছোঁয়া। এটা দূর থেকে গাড়ির গ্লাস নামিয়ে মনোযোগ দিয়ে দেখছিল নুহাস। ব্যাস, এতেই যেন শরীরে জ্বালা ধরে গেল তার। কে এই ছেলে, কিছু জানতে পেরেছো? এর নাম রেহিত, পেশায় একজন প্রফেসর, ম্যাডামের কলেজের বন্ধু। কলেজের বন্ধু? এর ব্যাপারে সব কিছু জানতে চাই আমি। খোঁজ নাও, নাও ইউ গো। ছোঁয়া, কাজটা একদম ঠিক হয়নি। নুহাস ছাড়া তোমার জীবনে অন্য কোনো পুরুষ থাকবে না। একবার ইলেকশনটা যেতে দাও, তারপর তোমাকে আমার আসল রূপ দেখাবো। আই প্রমিস। মিস্টার শিকদার, আপনি তো ভুলে যাচ্ছেন আপনি কাকে ঘুষের অফার করছেন। একজন মন্ত্রী হয়ে দেশের জনগণের সেবা না করে তাদের ক্ষতি করছেন। সেটা ধামাচাপা দেওয়ার জন্য একজন সরকারি পক্ষের আইনজীবীকে আপনি ঘুষ দিতে চাইছেন। আপনার এলেম আছে বলতে হয়। আহা, আপনি রেগে যাচ্ছেন কেন সুলেমান সাহেব? বুঝেছি টাকার অ্যামাউন্ট কম হয়ে গেছে। ঠিক আছে, আমি বাড়িয়ে দিচ্ছি। এই কে আছিস, গাড়ি থেকে আরও একটা সুটকেস নিয়ে আয়। আপনি আগে বলবেন না? আপনি এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনার সাথে আমার কোর্টে দেখা হবে ইনশাআল্লাহ। আপনি সাধারণ মানুষের যে ক্ষতি করতে চাইছেন তা কোনোদিন পূরণ হবে না। আমি বেঁচে থাকতে আপনার আশাই থেকে যাবে মিস্টার শিকদার। আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না সুলেমান সাহেব, এর জন্য পস্তাতে হবে। বললাম তো, আপনার সাথে আমার কোর্টে দেখা হবে। আপনি এবার আসতে পারেন। কিন্তু তার জন্য তো আপনাকে সেই অবধি বেঁচে থাকতে হবে। মানে আপনার কাছে আমার বিরুদ্ধে যে ডকুমেন্টগুলো আছে তা যদি আমাকে না দেন, তাহলে আজকের পর আপনি আর এই দুনিয়ার আলো দেখতে পারবেন না। হুমকি দিচ্ছেন? একদম না। সোলেমান সাহেবকে ইচ্ছামতো গণপিটুনি দিয়ে দেয়া হলো। মুখের অবস্থা করুন, থেতলে গিয়েছে। শেষবারের মতো বলছি, বলুন ডকুমেন্টগুলো কোথায় আছে। মরে গেলেও বলবো না। আমাকে হয়তো আজ তোরা মেরে ফেলবি, কিন্তু পাপ কোনোদিনও চাপা থাকে না। একদিন আসবে যেদিন সবকিছু সবার সামনে আসবে। কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছিল সোলেমান সাহেবের। একজন সৎ উকিল, এভাবে জীবন দিতে হবে সে নিজেও ভাবেনি কোনোদিন। বাইরে প্রচুর বৃষ্টি, যার কারণে চিৎকারের আওয়াজ কেউ শুনতে পেল না। বাবা, ছোঁয়ার গলা শুকিয়ে এলো। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। এই স্বপ্নটা 18 বছর ধরে দেখে যাচ্ছে ছোঁয়া, কিন্তু বাবার খুনির মুখ আজ অব্দি দেখতে পায়নি। কেন বাবা বারবার এসেও কেন চলে যাও? কেন হারিয়ে যাও বাবা? আমি কেন ওই শয়তানটার ফেস দেখতে পাই না কেন? পাশের রুম থেকে লুবনা বেগম ছুটে এলেন মেয়ের রুমে। কি হয়েছে? সোয়ার চিৎকারের আওয়াজ শুনলাম। কিছু না মা, স্বপ্ন দেখেছি। ঠিক আছে এখন। আমি থেকে যাব। না মা, আম ফাইন। ঠিক আছে, কোনো প্রয়োজন হলে ডাকিস। সেদিন বাবার বিধ্বস্ত লাশ নিজের চোখে দেখেছিল ছোঁয়া। খুনিকে গাড়িতে করে যাওয়া দেখলেও তার চেহারা দেখতে পায়নি, কারণ মুখমণ্ডল পুরোটা ঢাকা ছিল তার। দেখেছিল মায়ের অর্ধ উলঙ্গ শরীর। মামা বাড়ি থেকে বাবা মায়ের 16তম বিবাহবার্ষিকীর সারপ্রাইজ দিতে এসেছিল মামাকে নিয়ে, কিন্তু এসে নিজেই যে সারপ্রাইজ হয়ে যাবে তা ভাবেনি। সেই রাতেই মামা শামসুল হকের সাহায্যে মাকে বাঁচাতে পারলেও বাবাকে বাঁচাতে পারেনি ছোঁয়া। লুবনা বেগমকে জানোয়ারের মতো খুবলে খেয়েছিল হায়নার দলেরা।
শেষে মেরে ফেলার চেষ্টাও করেছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় গুলিটা মাথার সাইডে লাগার কারণে সে যাত্রায় মাকে বাঁচাতে পেরেছিল। 12 বছরের ছোঁয়া অনেকটাই ভেঙে পড়ে। মামার কাছে তার দীর্ঘ 14 বছর কাটিয়ে দেয়। লুবনা বেগম প্রায় 3 বছর কোমায় ছিলেন। সেসব মনে পড়লে এখনও গায়ে কাটা দেয় ছোঁয়ার। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, কাউকে ছাড়বো না আমি। এক এক করে সবাইকে খুঁজে বের করব, তারপর নিজ হাতে শাস্তি দেব। রাত প্রায় 2টা। নুহার ছাদে বৃষ্টিতে ভিজছে। এই বৃষ্টিতে নুহাসের অনেক স্মৃতি জড়িয়ে আছে। নুহাস এই পরিবারের কেউ নয়। বাবা আলহাজ চৌধুরীর কাছে শুনেছে নুহাসকে সে কোনো এক বৃষ্টির রাতে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল। সবে 3 বা 4 দিনের সদ্যজাত নুহাস। কে বলতে পারে, হয়তো কারো গোপনে পাপের ফল ছিল সে। নূর তখন নাহার বেগমের গর্ভে। মাত্র 3 মাসের গর্ভবতী ছিল নাহার বেগম। তখন আলহাজ চৌধুরী সবে রাজনীতিতে যুক্ত হয়েছে। আগে তিনি একজন নামকরা লিডার ছিল, সমস্ত খারাপ কাজের সাথে যুক্ত ছিল, তার জন্য জেলেও গিয়েছে বহুবার। কিন্তু সেখান থেকে ভালো কাজে ফিরে এসেছে শুধু নাহার বেগমের ভালোবাসায়। সেসব এখন অতীত। বাবা হিসেবে দারুণ একজন ছিলেন আলহাজ চৌধুরী। নুহাসকে নিজের সন্তান ছাড়া অন্য চোখে দেখেনি তিনি। নাহার বেগম মাতৃস্নেহে বুকে আগলে রেখে বড় করেছে নুহাসকে। একটা নতুন পরিচয়, নতুন নাম দিয়েছে তারা। এই মানুষগুলোর কাছে নুহাস কৃতজ্ঞ। তারা না থাকলে আজ হয়তো নুহাসের কোনো অস্তিত্ব থাকতো না। হয়তো সেদিন ওখানে বৃষ্টিতে ভিজে মরে থাকতে, নয়তো কোনো কুকুর বিড়াল ছিঁড়ে খেত। হ্যাঁ, এরাই তো প্রকৃত আপনজন, নুহাসের সব কিছু। নূর নুহাসের প্রাণ। মাঝে মাঝে ঝগড়া করে বোনের সাথে, কিন্তু সেটা মন থেকে নয়। এমনিতে বোনকে চোখে হারায় নুহাস। নূরও ভাই বলতে অজ্ঞান। আজও ছোঁয়া রিক্সার জন্য দাঁড়িয়ে। আজ অবশ্য তেমন জ্যাম নেই, কিন্তু ইলেকশনে মিছিলের কারণে রাস্তা প্রায় বুকড। এতে বেশ বিরক্ত হয় ছোঁয়া। কী দরকার এসবে? আর মিছিল করবে কর, কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে কেন? কোনো মানে আছে এর? প্রায় 15 মিনিট এক জায়গাতে দাঁড়িয়ে আছে ছোঁয়া। ছোঁয়ার মনে হলো ওর পাশে কেউ আছে। সেটা দেখার জন্য পাশে তাকালো সে। নুহাস দাঁড়িয়ে আছে। এই ছেলে আবার এখানে কি করছে? তার তো মিছিলে থাকার কথা। কেমন আছেন মিস ছোঁয়া? আপনি এখানে কি করছেন? আপনার তো এখানে থাকার কথা না। এই মেয়েটা কি সহজভাবে কথা বলতে পারে না? হ্যাঁ, মিছিলেই ছিলাম, দেখলাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন তাই। কি করব বলুন? রাস্তা তো আটকে রেখেছেন, তাই রিক্সা পাচ্ছি না। আপনাদের তো কোনো সমস্যা নেই, যত সমস্যা আমাদের মতো সাধারণ মানুষের। ঠিক আছে, রাস্তা এখনই ফাঁকা করে দিচ্ছি। মানে? দেখুন না। ঠিক 5 মিনিটের পুরো রাস্তা ফাঁকা হয়ে গেল। নুহাসের কোনো লোক আর রাস্তায় নেই। নিন ম্যাডাম, এবার আপনি যেতে পারেন। সত্যি সত্যি ফাঁকা হয়ে গেল? বাহ, বাই দ্য ওয়ে, সেদিনের জন্য ধন্যবাদ। ইটস ওকে, আপনি চাইলে আপনাকে ড্রপ করে দিতে পারি। ধন্যবাদ, আমি যেতে পারবো। এরই মধ্যে একটা রিক্সা পেয়ে গেল ছোঁয়া। সেটাতে চড়ে বসতে রিক্সা চলে গেল নুহাসের চোখের সামনে দিয়ে। ছোঁয়া একবারও নুহাসের দিকে ফিরে দেখল না, যেটা দেখে নুহাস একটা হাসি দিল। নুহাস জানি এই মেয়ে এত সহজে ধরা দেবে না। ইলেকশনের চাপে নুহাস পাগল প্রায়। এদিকে আজও ছোঁয়াকে সেই ছেলের সাথে দেখা গেল। নুহাস ছবিগুলো শুধু দেখে গেল। বিকেলে ছোঁয়া বাড়িতে এসে অবাক। নুহাস তার মায়ের সাথে কথা বলছে। ছোঁয়াকে দেখে নুহাস কথা বলার আগেই ছোঁয়া বলে উঠল, এ কি আপনি এখানে কোনো কারণ? ছোঁয়া, তোর সাথে আমার একটু কথা আছে, এদিকে আয়। কি হয়েছে মা? আসলে ও এসেছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে, তোকে বিয়ে করতে চাই। কি, তুমি রাজি হয়ে গেলে? না হবার তো কিছু নেই, ছেলেটা ভালো। তুমি জানো ছেলেটা পলিটিক্স করে? হ্যাঁ, আর এটা তো খারাপ নয়। কিন্তু আমার এটা পছন্দ নয়, তুমি ভালো করেই জানো। কিন্তু আপনি আমার মাকে কি বলেছেন মিস্টার নুহাস? হয়তো আপনি শুনেছেন, তবুও বলছি, আমি আপনাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। বাহ, আপনি বললেন আর আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাব, তাই তো? এটাই ভেবেছেন আপনি? দেখুন, আপনি রাজি হন বা না হন, আমার তাতে কিছু যায় আসে না। আমি শুধু আমার ডিসিশন জানাতে এসেছি, জানিয়ে গেলাম। এখন আপনি রাজি হলে ভালো, আর না হলে সেটা আমিও খুব ভালো করে জানি। আপনাকে কি করে রাজি করাতে হবে। থ্রেট দিচ্ছেন? আমি জীবনেও আপনাকে বিয়ে করব না, বুঝেছেন আপনি? এবার আপনি যেতে পারেন। ঠিক আছে, তবে আমিও দেখি আপনি কি করে আমাকে বিয়ে না করেন। বিয়ে আপনাকে করতেই হবে, এটা নুহাস চৌধুরী চ্যালেঞ্জ। নুহাস চলে গেছে। গাড়িতে বসে প্ল্যান করছিল সে কিছু একটা। দেখেছেন ভাই, এই মাইয়াডার দেমাগ, আপনারে কই বাসা থেকে বের হইয়া যাইতে। চিন্তা করিস না বিপুল, একবার ইলেকশনটা যেতে দে, তারপর আমিও দেখছি কি করে এই মেয়ে আমার থেকে নিজেকে বাঁচায়। লুবনা বেগম ছোঁয়ার সাথে কোনো কথাই বলছে না।
বলা বাহুল্য নুহাসের জামাই হিসেবে বেশ পছন্দ হয়েছে তার, কিন্তু মেয়ের জেদের কাছে তিনি অপারগ। আপাতত মেয়ের ওপর অভিমান করেই তিনি কথা বলছেন না। সেদিনের পর নুহাস আর ছোঁয়ার সাথে কোনো রকম কথা বলেনি। কেটে গেছে 2 সপ্তাহ। আজ ভোটের দিন। নুহাস অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ব্যস্ত। ভোটের রেজাল্ট সন্ধ্যার মধ্যেই প্রকাশ করা হলো। যথারীতি নুহাসই অসংখ্য ভোটে জয়লাভ করেছে। সেই আনন্দে দলের সবাই স্লোগান দিচ্ছিল। রাস্তা দিয়ে আসার সময় ছোঁয়া সব কিছুই দেখছিল। এটা অবশ্য তার কোনো মাথা ব্যথা নেই। 3 মাস পর নুহাসের পার্টি অফিসে আজ বড়সড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেননা আজ নুহাসের এমপি পদের নতুন করে শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো। তারই আয়োজন। ছোঁয়া বসে বসে বাবার রেখে যাওয়া ডায়েরি পড়ছিল। এখানে তার লেখা অনেক গোপন কথা আছে যা লুবনা বেগমও জানেন না। ছোঁয়ার বাবার শত্রুদের সম্পর্কে অনেক কিছুই এখানে লেখা আছে। তাদের অনেকেরই পরিচয়, কিন্তু শিকদার নামে কারো কোনো কিছু লেখা নেই। ঠিক এই নামটাই খোঁজার জন্য ছোঁয়া বারবার এই ডায়েরিটা পড়ে দেখে, কিন্তু ফলাফল বরাবরের মধ্যে শূন্য। কতবার যে এই ডায়েরি পড়েছি তার ঠিক নেই। না এই শিকদারের কোনো হদিশ পেয়েছি, না বাবাকে খুন করার কোনো কারণ। কিন্তু স্বপ্নে যেটা দেখি তাতে এটা স্পষ্ট যে এমন কোনো প্রমাণ বা ডকুমেন্টস আছে যার জন্য আমার বাবাকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু সেটা কি হতে পারে? আচ্ছা, বেশ কিছু বছর আগে আমার নামে একটা ব্যাংকের চিঠি এসেছিল, বাবার রেখে যাওয়া। যদিও সেখান থেকে কোনো টাকা তোলা হয়নি এখনও। মা বলেছিল সেখানে একটা লকারে ডিটেলস দেওয়া আছে কোনোভাবে। হ্যাঁ, হতেই পারে। আমার মাথায় আগে কেন এটা আসেনি? তার মানে যে পেন ড্রাইভটা আমার কাছে আছে, এখানে নিশ্চয়ই কিছু না কিছু ক্লু তো আছেই। আমাকে এটাই খুঁজে বের করতে হবে। কিন্তু সেখানে তো আমাদের একটা ফ্যামিলি ফটো ছাড়া কিছুই নেই। আমাকে আগে ওই পেপারসগুলো দেখতে হবে। সেই কখন থেকে লুবনা বেগমের আলমারি ঘেটে যাচ্ছে ছোঁয়া, কিন্তু পাচ্ছে না। লুবনা বেগম রান্না করছিল বলে তাকে আর বিরক্ত করেনি। তুই আমার আলমারির এই অবস্থা কেন করেছিস সোয়া? কি লাগবে বলবি তো? মা, সেই ব্যাংকের চিঠির খামটা কোথায় যেটার ব্যাপারে আমরা জানতাম না কিছু? ডয়ারে আছে, সেটা দিয়ে কি হবে? দরকার আছে মা, দাও প্লিজ। ছোঁয়া খামটা নিয়ে আবার নিজের ঘরে চলে গেল। লুবনা বেগম মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে ভাবলেন, কি জানি এই মেয়ে 2 দিন পর পর কি হয়। এই তো সেই লকারের ডিটেলস। আমাকে এক্ষুনি একবার ব্যাংকে যেতে হবে, জানতে হবে কি আছে এই লকারে। ছোঁয়া দেরি না করে রেডি হয়ে গেল। যা করেই হোক শিকদারকে বাবার সাথে কি শত্রুতা ছিল, এই সব কিছু তাকে জানতে হবে। মা, আমি বের হচ্ছি, ফিরতে দেরি হতে পারে। এই সময় আবার কোথায় যাচ্ছিস? একটু ব্যাংকে যাচ্ছি মা, এখন না গেলে বন্ধ হয়ে যাবে। আসছি। স্যার, ম্যাডাম একটা ব্যাংকের সামনে নামলো, মনে হচ্ছে ব্যাংকে কোনো কাজে এসেছে। অপেক্ষা করো আর নজর রাখো। ঠিক আছে স্যার। এমন কি কাজ যে এই সময় ব্যাংকে যেতে হবে? ছোঁয়া লকার থেকে একটা বাক্স পেল যেটা পাসওয়ার্ড ছাড়া খুলবে না, আর এটার পাসওয়ার্ড ছোঁয়ার জানা নেই। আপাতত এটাকে এখানেই রেখে দিল ছোঁয়া। তারপর ব্যাংক থেকে বেরিয়ে মিলিকে ফোন করলো। এমনিতে মিলি যেমনি হোক মেয়েটা খুব ইন্টেলিজেন্ট। মিলি যখন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, হঠাৎ ছোঁয়ার কল থেকে ভাবুক হয়ে পড়ল। কি ব্যাপার, ইনি আবার কল করছে কেন? আচ্ছা শোনো জান, আমার ম্যাডাম ফোন করেছেন, কথা বলে তোমাকে কল ব্যাক করছি, বাই। লিসেন মিলি, এক্ষুনি দেখা করো, খুব জরুরি কথা আছে তোমার সাথে। কোনো কি সমস্যা ম্যাম? মানে আপনার কথা এমন শোনাচ্ছে কেন? বিষয়টা সিরিয়াস কিন্তু পার্সোনাল। তুমি এক কাজ করো, আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, এক্ষুনি সেখানে চলে এসো। ঠিক আছে ম্যাম, আপনি একটু ওয়েট করুন। কফি শপে বসেছে ছোঁয়া মিলি। খুব জরুরি কথা চলছে তাদের মধ্যে। তার মানে আপনার মনে হয় এই পেন ড্রাইভ প্রায় এমন কিছু আছে যা আপনি খুঁজে পাচ্ছেন না? কিন্তু ম্যাম, আঙ্কেল কি এত বোকামি কাজ করবে? না মানে এত সেনসিটিভ কিছু এর মধ্যে রাখবে? আমরা অনেক সময় সামান্য জিনিসকে সামান্য ভেবে এড়িয়ে চলি, কিন্তু সেই সামান্য কিছু মাঝে মাঝে অসামান্য কাজ করে মিলি। কেসের ক্ষেত্রে দেখো না। তা ঠিক, আপনি চিন্তা করবেন না ম্যাম, আমাকে 2 দিন সময় দিন, আই হোপ কিছু তো একটা পাবো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মিলি। এই মুহূর্তে তোমাকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, তাই তোমাকে জানালাম। আই হোপ খুব তাড়াতাড়ি এর সমাধান পাবো। আমাকে আপনি ভরসা করেছেন, এটা আমার কাছে কতটা আনন্দের আপনাকে বলে বোঝাতে পারবো না ম্যাম। হয়েছে, ইমোশনাল হয়ে যেও না, অনেক বেলা হয়ে এলো, এবার আমাদের যেতে হবে। ঠিক আছে, চলি তবে। মন বলছে কিছু একটা হবেই। আমি এর শেষ দেখে ছাড়বো বাবা, তোমার মেয়ে তোমায় কথা দিচ্ছে। শহরে আজ আরও একটা অজ্ঞাত লাশের সন্ধান পেয়েছে পুলিশ। প্রথমে স্থানীয়রাই দেখেছে লাশটা, পরে পুলিশ খবর দেওয়ার পর তারাই উদ্ধার করেছে। এটাও মার্ডার কেস। পরপর 3টা খুন। পুলিশ প্রশাসন এবার বেশ চাপের মুখে।
এবার পুরো শহর যেন আতঙ্কে থমকে গেছে। লাশের পাশে একটা কাগজে লেখা ছিল বেঈমানের ক্ষমা নেই। এটা অবশ্যই ছাপানো লেখা, কাজে হাতের লেখা দিয়ে খুনি অবধি পৌঁছানো একেবারেই অসম্ভব। সকালে এমন খবর দেখে ছোঁয়ার মনটা ফুরফুরে হয়ে গেছে। আমি বুঝতে পারছি না সাব্বির, তোমরা এখনো কেন খুনিকে ধরতে পারলে না? তোমার মতো একজন অভিজ্ঞ অফিসারের কাছ থেকে এমন কিছু আশা করা যায় না। কি জবাব দিব সবাইকে? এতগুলো খুনি আমি পেশের সামনে কি বলবো? স্যার আমরা তো চেষ্টা করছি, কিন্তু আমি আর কিছু শুনতে চাই না। খুনের সংখ্যা যেন 3 থেকে 4 যেন না যায়, এটা দেখার দায়িত্ব তোমার। পুরো শহরে এখন আতঙ্কিত। এবার তো পদত্যাগ করে বাড়িতে গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। যত দ্রুত সম্ভব এই কেসটা শেষ করো, অ্যাট এনি কস্ট। ইয়েস স্যার। ছোঁয়া সকালে খাবার খাচ্ছিল, এমন সময় লুবনা বেগম পাশে এসে বসলো। মায়ের দিকে একবার তাকে আবার খাওয়ায় মনোযোগী হলো ছোঁয়া। কিছু বলবে? আমার কোনো কথা শুনিস তুই? বলোই না, কি বলবে মা? বলছি এই কাজটা ছেড়ে দে না মা, আমরা তো ভালোই আছি বল। হঠাৎ এই কথা কেন বলছো? চারপাশে যা হচ্ছে আমার তোকে নিয়ে খুব ভয় হয় ছোঁয়া। তোর বাবার মতো না হয় শেষে। তুই তো আমার একটা কথাও শুনিস না। শহরে একের পর এক খুন হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না এসব। মা আবার শুরু করলে? আমার কিচ্ছু হবে না। তাছাড়া বাবাকে আমি যে কথা দিয়েছি সেটা এখনো পূরণ হয়নি। তুমি অযথা এসব নিয়ে ভেবো না তো। ছোঁয়া বলে গেল ঠিকই, কিন্তু লুবনা বেগমের দুশ্চিন্তা একটুও কমল না। আজকাল নিজের মেয়েকে তিনি বুঝে উঠতে পারে না, কেমন একটা গা ছাড়া ভাব। বলছিলাম সব তো হলো আব্বা, এবার বিয়েটাও করে ফেলো। আমার তো বয়স হয়েছে, তোমরা 2 ভাই বোন সারাদিন বাসায় থাকো না, আমি একা একা কেমন বোরিং লাগে। অথচ এই বয়সে নাতি নাতনি নিয়ে আমার খেলা করার কথা, সেটা কি তুমি চাও না? ঠিক বলেছো মা, আমারও তো ফুপি হতে ইচ্ছে করে নাকি। সকাল সকাল কি শুরু করলেন আম্মা? যাই হোক, খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছে পূরণ করব। সত্যি বলছো ভাইয়া? এত অবাক হবার কি আছে? তোকেও বিদায় করার ব্যবস্থা করছি, একবার তোর পরীক্ষা শেষ হোক। তোমার সেই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। আমি তোমার ঘাড়ে বসে বসেই জীবন পাই। নূর থাম এবার, নুহাসকে কিছু বলবি তখন আমাকেও তো বললি না। ও হ্যাঁ, আগামী বুধবার আমাদের ভার্সিটি ডিপার্টমেন্ট থেকে সবাই রাঙামাটি যাবে, আমিও যেতে চাই ভাইয়া। অনেক দূরে, তোকে আমি একা একা যেতে দিব না, তাই তোর যাওয়া হচ্ছে না। তুমি কিন্তু আমাকে বলেছিলে আমি যেখানে যেতে চাই যেতে দিবে। ভাইয়া প্লিজ। আর আমি তো একা যাচ্ছি না, আমার সাথে আমার বন্ধুরাও যাবে। মা ভাইয়াকে বলো না। আমি কি বলবো? তাছাড়া এটা তো সত্যি, এত দূরে একা একা কি করে যেতে দেই? তুমি অন্তত ভাইয়ার মতো বলো না মা। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। 2 জন গার্ড যাবে, ওরা আলাদা যাবে, কিন্তু একা যাওয়া যাবে না। এখন আমার চারপাশে বিরোধী দলের লোকজন সুযোগ খুঁজছে, আমি চাই না তোর বা আম্মার কোনো বিপদ হোক। ঠিক আছে, তাই হবে, তবে ওরা কিন্তু দূরে দূরে থাকবে। বেশ। ম্যাম, আপনি যেটা বলছিলেন সেটাই সত্যি। আমি এমন কিছু পেয়েছি যেটা হয়তো আপনি যা খুঁজছেন তাই হবে। কি বলছো? কিন্তু কি করে পেলে? কেন, ছবির ভিতরে ছবি? মানে হচ্ছে আপনাদের ফ্যামিলির ফটোর পিছনে আরও একটা ছবি আছে, কোনো একটা পেন্টিংয়ের ছবি, সেখানে উত্তরটা আছে। মানে তুমি বলতে চাইছো ছবিটাই ক্লু? কিন্তু ছবিটা কি করে ক্লু হতে পারে? এক্স্যাক্টলি ম্যাম, ছবি তো ক্লু নয়, কিন্তু ছবির নিচের দিকে একটু কিছু কোড আছে। সম্ভবত যিনি পেন্টার, এটা তার বিশেষ কোনো কোড যা তিনি তার পেন্টিংয়ের সব ছবিতে ব্যবহার করে থাকেন। আর আঙ্কেল খুব চালাকির সাথে সেটাকে কাজে লাগিয়েছেন। বাহ, তুমি তো কামাল করে দিয়েছো মিলি। আমি আসছি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমার অনেক হেল্প হবে। ছোঁয়া, তোর খাবার খেয়ে যা, কখন থেকে নিয়ে বসে আছি। আমি এখন যেতে পারবো না মা, আমার জরুরি একটা কাজ আছে, এখনই যেতে হবে আমায়। আরে শোন, আমাদের এই সিলিন্ডার শেষ হয়ে গেছে, যা চলে গেল, কখন আসবে কে জানে। এতটা এক্সাইটেড যে মায়ের শেষের কথাটা শুনতে পেল না। সে এখন একটা কথাই ভাবছে, অবশেষে শিকদার নামের হদিস পাওয়া যাবে। স্যার, ম্যাডাম কোথাও যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে আছে। যেভাবেই হোক খুব সাবধানে আমার দেওয়ার ঠিকানায় নিয়ে এসো। আমি আর কোনো
রিস্ক নিতে চাই না। কাজ হয়ে যাবে স্যার। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ছোঁয়া পাখি নুহাস তোমার বাঁধিবে পরাণ। ছোঁয়া একটা ট্যাক্সি খুঁজছে। এখান থেকে বনানী অনেকটাই দূরে, তার ট্যাক্সি উপযুক্ত হবে বলে মনে হলো। বেশি খুঁজতে হলো না, পেয়েও গেল। অল্পটা পথ যেতেই ট্যাক্সি অন্য রাস্তায় মোড় নিল। এটা দেখে ছোঁয়া জিজ্ঞেস করলো, এ কি, আপনি এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন? আর এটা তো বনানীর রাস্তা নয়। হুট করে ছোঁয়ার মুখে কিছু স্প্রে করলো ড্রাইভার সিটে বসে থাকা লোকটা। তারপর নুহাসের দেওয়ার ঠিকানায় নিয়ে গেল ছোঁয়াকে। জ্ঞান ফেরার পর নিজেকে একটা অন্য ঘরে আবিষ্কার করলো ছোঁয়া। মিলাতে চাইলেও তার সাথে কি হয়েছে। তার যতটা মনে পড়লো সে একটা ট্যাক্সিতে উঠেছিল বনানী যাবে বলে, কিন্তু তার ড্রাইভার কিছু একটা স্প্রে করার পর আর কিছু মনে নেই। কিন্তু তাকে এখানে কেন আনা হয়েছে আর কেই বা আনলো? আচ্ছা, বাবার রেখে যাওয়া সেই বক্সের কথা কেউ জেনে যায়নি তো? না না, সেটা কি করে সম্ভব? যেখানে আমি এতদিন এটার কথা জানতাম না, সেখানে অন্য কেউ কি করে? তাহলে এইসবের মানে কি? এখন এইসব ভাবলে হবে না, আমাকে এখান থেকে আগে বেরোতে হবে। কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? না, কেউ কোনো সাড়া দিচ্ছে না। এবার ছোঁয়া দরজা ধাক্কাতে লাগলো, তাতেও বিশেষ কোনো লাভ হলো না। না, কেউ নেই। এবার আমি কি করব? মিলি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। একটা কল করি, কিন্তু আমার ফোন কোথায়? খট করে দরজা খোলার আওয়াজ হলো। নুহাস দাঁড়িয়ে আছে। মুহূর্তেই ছোঁয়ার মুখ লাল হয়ে গেল রাগে। আগেই ভাবা উচিত ছিল এই লোকটার কথা। এই লোককে সহজভাবে নেওয়া ঠিক হয়নি ছোঁয়ার। কিন্তু এখন কি করে এখান থেকে বের হবে সেটা আগে নিশ্চিত হতে হবে। আপনি এইসব আপনি করেছেন, তাই না? আমি করেছি। এসবের মানে কি? দেখুন, এসব যদি আপনার ফাজলামো হয়ে থাকে তাহলে খুব খারাপ হবে। আমার ফোন দিন। ফোন কোথায় আমার? ফোন তো এখন দেয়া যাবে না যতক্ষণ তুমি আমার কথায় রাজি না হচ্ছ। আপনার কি মনে হচ্ছে আপনি বললেন আর আমি নাচতে নাচতে আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম, তাই তো? তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার এই ইচ্ছে আমি পূরণ হতে দেব না। কনফিডেন্স থাকা ভালো। তুমি জানো তোমার বাড়ির সিলিন্ডার শেষ হয়ে গেছে। আমার লোক অলরেডি সেখানে পৌঁছে গেছে। আমার একটা কথাই বোম, আর সেটা যদি নাও হয় তোমাদের টিভি সেখানেও। বিশ্বাস হচ্ছে না? এই দেখো। তারপর নুহাস কাউকে ভিডিও কল করলো এবং সে সব কিছু ঘুরিয়ে দেখালো ছোঁয়াকে। পাশেই লুবনা বেগম দাঁড়িয়ে আছে। তার ধারণা তাদেরকে ছোঁয়াই পাঠিয়েছে। এইসব দেখিয়ে ভয় দেখাতে চাইছেন আমায়? আমাকে ব্ল্যাকমেইল করছেন? আপনি জানেন আপনাকে আমি এর জন্য কি করতে পারি? জানি, কিন্তু আপনি জানেন না আমি কি করতে পারি। আরও একটা জিনিস দেখাই আপনাকে। আপনার কি যেন একটা বন্ধু আছে না, রোহিত? আমি যতদূর জানি সে এখন বাইকে করে কোথাও যাচ্ছে। আমার লোক সেখানেও আছে। আমার একটা কথায় উড়িয়ে দিতে সময় লাগবে না। তারপর একটা ভিডিও যেটা দেখে ছোঁয়ার মাথায় রক্ত উঠে গেল। এটা মিথ্যা, এটা আমি নই, এটা আমি হতে পারি না। আপনি এগুলো যেটা ভেবেছেন তাই এডিট করেছি। আর এটা যে সত্যি না সেটা আমি আর আপনি জানি, কিন্তু বাকিরা। এবার রাগে দুঃখে ছোঁয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। এলোপাতাড়ি চড় মারল নুহাসের গালে, যার ফলে নুহাসও আবার রেগে গেল। হ্যাঁচকা টানে ছোঁয়াকে নিজের কাছে নিয়ে গেল। কোনো কথা না বলেই ছোঁয়ার ঠোঁট নিজের ঠোঁট দ্বারা আটকে নিল। এতে ছোঁয়া যেমন হতভম্ব তেমন নিস্তেজ। কৌশমিক কালেও ভাবেনি ছোঁয়া যে নুহাস এমন কিছু করবে। কিছু সময় যাওয়ার পর নুহাস ছেড়ে দিল ছোঁয়াকে। রাগ কিছুটা কমেছে। এটা প্রথম আর এটাই শেষ। দ্বিতীয়বার এমন কিছু করার সাহস যেন না হয়, তা না হলে দেখবে নুহাস কি জিনিস। 10 মিনিট সময় দিচ্ছি, হয় আমার কথায় রাজি হয়ে বাড়িতে ফিরবে এবং আজই আমাদের বিয়ে হবে, আর নয়তো বাকিটা জীবন এখানেই কাটিয়ে দিবে। সেই সাথে তোমার বাড়িও উড়ে যাবে আর তোমার মাও। বলে রুম ত্যাগ করলো নুহাস। ছোঁয়া ধপ করে মেঝেতে বসে গেল। সে ভয় পাচ্ছে না নুহাসকে, কিন্তু মা ছাড়া তার আর কেউ নেই। অনেক কষ্টে মাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। এখন যদি আবার এমন কিছু হয় ছোঁয়া নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। রোহিতেরও তো কোনো দোষ নাই। কি করবে ছোঁয়া? সব মেনে নিবে? ছোঁয়াকে বউ করে নুহাস মায়ের সামনে বসে আছে। নাহার বেগম একবার ছোঁয়াকে দেখছে, একবার নুহাসকে। আম্মা, আপনার কি ছেলের বউ পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু তুমি আমাকে এটা বলো যে
রাত 1টা বাজে, কোন ছেলে কাউকে না জানিয়ে এভাবে বউ নিয়ে ঘরে আসে? কেন আপনার ছেলে? আপনি তো ছেলের বউ চাইছিলেন। হ্যাঁ, কিন্তু এভাবে? অনেক রাত হয়েছে, মেয়েটাকে নিয়ে ঘরে যাও, আমি খাবার পাঠাচ্ছি। নাহার বেগম কথা শেষ করে চলে গেলেন। নূর এখনও জানেই না তার ভাই বিয়ে করেছে। অনেক রাত হওয়ায় ঘুমিয়েছে বলে আর জাগায়নি নাহার বেগম। চলো। ছোঁয়ার কথার অপেক্ষা না করে হাত ধরে নিয়ে গেল নুহাস। ছোঁয়া পারছে না কিছু বলতে, আর না পারছে এসব সহ্য করতে। কিছু সময় বাদে নাহার বেগম 2 প্লেট খাবার দিয়ে গেল। বেশি রাত হয় তিনি খাওয়ার তাড়া দিয়ে চলে গেলেন। খেয়ে নাও, অনেক রাত হয়েছে। আমার খিদে নেই। তাছাড়া আপনার বাড়ির খাবার আমি স্পর্শ করতে চাই না। আমার স্পর্শ নিতে পারো আর খাবার খেতে পারবে না? ঠিক আছে, খেতে হবে না, চলো শুয়ে পড়বে। শুয়ে পড়বো মানে? আপনার সাথে এক বিছানায় এক ঘরে? অসম্ভব। আমাকে রাগিও না ছোঁয়া, খেতে চাও না, জোর করছি না। আমাকে জোর করতে বাধ্য করো না। কি করবেন আপনি? মারবেন? আপনাকে দিয়ে সব সম্ভব। ইস, কি বলো বউ? মারবো কেন? আদর করব, আর বিশ্বাস করো এমন আদর করব সারা জীবন মনে থাকবে তোমার। ন্যাকামো বন্ধ করুন। আপনার সাথে এক ঘরে আমি কিছুতেই থাকবো না। ঠিক আছে, থাকবে না যখন, তখন আমি আর কি বলবো। তবে ঘর থেকে বের হওয়া যাবে না। তুমি এক কাজ করো, বেলকনিতে ঘুমাতে পারো, তোমার জায়গা হয়ে যাবে। সারা রাত মশার সাথে গল্প করে কাটিয়ে দিতে পারবে, আর এটাই তোমার শাস্তি। নুহাসের কথায় ছোঁয়ার রাগ হলেও প্রকাশ করল না। এই অসভ্য বরাবর লোকের সাথে থাকার চেয়ে এই ব্যালকনিতে থাকাই ভালো। তাই দেরি না করে ছোঁয়া সেখানে থেকেই গিয়ে শুয়ে পড়ল। ছোঁয়ার কাণ্ডে নুহাস মুচকি হাসল। এই মেয়ে যে খুব জেদি সেটাও বুঝে গেল। তবে নুহাসের কথায় সত্যি সত্যি যে সেখানে গিয়ে শোবে, এটা নুহাসের ধারণা ছিল না। ভেবেছিল এটা নিয়ে ছোঁয়া নুহাসের সাথে তুমুল ঝামেলা করবে। প্রায় 1 ঘন্টা হতে চলল ছোঁয়া বাইরে মশার সাথে রীতিমতো যুদ্ধ করছে। থাই গ্লাসে নুহাস সবটা লক্ষ্য করছিল। এত জেদ, মশার কামড় খাবে তবুও ঘরে আসবে না? এই মশাগুলো ওই লোকটার যতই বারান্দা দেখতে হবে না, নিজে যেমন অসভ্য মশাগুলো তাই। মশার সাথে কথা শেষ হলে ঘরে চলো। আমি কিছু বলেছি ছোঁয়া? বলেছি তো আপনার সাথে আমি থাকবো না। কেন? আমি কি তোমায় খেয়ে ফেলবো? আমাকে বাঘ মনে হয়? আপনি তার থেকেও জঘন্য। এভাবে জ্বালাচ্ছেন কেন আপনি? যা চেয়েছেন তা তো পেয়েছেন, তাহলে এখন একটু আমাকে আমার মতো থাকতে দিন না প্লিজ। বিবাহিত হয়েও বউ ছাড়া থাকা সম্ভব নয়। তুমি মশার সাথে বাসর করতে পারো, কিন্তু আমি তোমার মতো পাগল হইনি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখনো সব কিছু পাইনি। না মানে হিসেব মতে এখন আমাদের বাসর করার কথা, কিন্তু দেখো তুমি আমাকে ফেলে রেখে এখানে এসে শুয়ে আছো। এটা কি ঠিক বলো? তুমি কি যাবে নাকি আমি জোর করবো এবার? আমি জোর করলে কিন্তু বিষয়টা তোমার ভালো লাগবে না। বুঝেছি, এভাবে হবে না। এটা বলেই নুহাস ছোঁয়াকে কোলে তুলে নিল। আরে এবার কিন্তু খুব খারাপ হচ্ছে মিস্টার নুহাস। আমি কিন্তু চিৎকার করব। করো, আমার রুম সাউন্ড প্রুফ, কোনো লাভ নেই। ইতিমধ্যে ছোঁয়াকে খাটে এনে ছুঁড়ে মারে নুহাস। একটু বেশি জোরেই ফেলেছে, যার ফলে ছোঁয়া কোমরে বেশ ব্যথাও পেল। চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। এবার ঠিক হয়েছে। বলেছিলাম কথা শুনতে, কিন্তু না। অ্যাডভোকেট বলে কথা, ভাঙবে কিন্তু মচকাবে না। ঘুরে শুয়ে পড়ো, মলম লাগিয়ে দিচ্ছি। জুতো মেরে গরুদান করতে এসেছেন, লাগবে না আপনার মালিশ। এই মেয়ে এক কথা তোমাকে বারবার কেন বলতে হবে? তারপর নুহাস ছোঁয়াকে ঘুরিয়ে শুয়ে মলম লাগিয়ে দিল। ছোঁয়া চুপচাপ আছে, যেন তার মধ্যে কোনো অনুভূতি নেই। দেখো, কেউ আমার কথার অবাধ্য হলে আমি সেটা নিতে পারি না। তাই এরপর থেকে আমার কথার অবাধ্য হবে না। তোমাকে বিয়ে করার যথেষ্ট কারণ আছে, আর আমি তো সাধু পুরুষ নই যে বউকে আদর যত্ন করব না। শুধু একটু সময় দিচ্ছে, নিজেকে মানিয়ে নাও। ছোঁয়া ভাবছে অন্য কথা। কি এমন কারণ থাকতে পারে যে নুহাস এত মেয়ে ছেড়ে তাকেই বিয়ে করার জন্য এত কিছু করলো, যেখানে প্রায় প্রতিটি মেয়ের স্বপ্নের পুরুষ নুহাস চৌধুরী, সেখানে কিনা তার মধ্যে একটা মেয়েকে বিয়ে করলো? না, আর ভাবতে পারছে না ছোঁয়া। সারাদিনের ক্লান্তি আর কান্নার ফলে দুচোখে ঘুম নেমে এলো। নুহাস খেয়াল করে দেখলো ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। আজ ছাড় পেয়েছো ছোঁয়া রানী,
কাল থেকে আর পাবে না। সকালে কারো চিৎকারে ঘুম ভাঙে ছোঁয়ার। মাথাটা একটু বেশি ব্যথা করছে। প্রথমে বেশি গুরুত্ব না দিয়ে আবারও শুয়ে পড়ল। পরক্ষণে আবার সেই চিৎকার। গলাটা কেমন চেনা চেনা লাগছিল। রোহিত, আরে কে তুমি বাবা? এভাবে আমার ছেলের বউকে ডাকছো কেন? কি হও তুমি ছোঁয়ার? আপনার ছেলের বউ? হ্যাঁ, নুয়াজ চৌধুরী। কালই ওদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি কে? আন্টি প্লিজ একবার ছোঁয়াকে ডেকে দিন, আমার ওর সাথে কথা আছে। রোহিত, ছোঁয়া, আমি যা শুনছি তা কি সত্যি? তুমি বিয়ে করে নিয়েছো, হ্যাঁ কি না? হ্যাঁ, তুমি যা শুনেছো সব সত্যি, কিন্তু তুমি এটা করতে পারলে? তুমি জানতে না আমি তোমায় কতটা পছন্দ করি? তুমি জানতে না তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? কেন এমন করলে ছোঁয়া? একবার বলতে পারতে আমায়। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, ভেবেছিলাম এখন ভালোবাসো, কিন্তু না, একদিন ঠিকই বাসবে। এভাবে ঠকালে আমায়। তুমি ভুল বুঝছো রোহিত। আমার কোনো উপায় ছিল না এই বিয়েটা ছাড়া। প্লিজ। তাহলে কেন বিয়েটা করেছো বলো? কারণ আমরা একে অপরকে ভালোবাসি তাই। হাই, আমি নুহাস চৌধুরী। মিট মাই ওয়াইফ ছোঁয়া চৌধুরী। ছোঁয়া, তুমি শুধু একবার বলো এসব মিথ্যে, তাই না? আমি তোমাকে এখন থেকেই নিয়ে যাব। শান্ত হও রোহিত, এসব সত্যি। আমি তোমার সাথে যেতে পারবো না, আমায় ক্ষমা করে দিও। ছোঁয়া আর দাঁড়ালো না। রোহিত যেন পাথর হয়ে গেছে। কত স্বপ্ন সাজিয়েছিল ছোঁয়াকে নিয়ে। এভাবে সব স্বপ্ন নিমিষে শেষ হয়ে যাবে তা কি সে ভেবেছিল? স্বপ্ন ছিল তাদের ছোট্ট একটা সংসার হবে, ভালোবাসা ভরপুর থাকবে সে সংসারে। কিন্তু হলো কি? আসলেই বুঝি মেয়েরা ছলনাময়ী হয়? আমার মনে হয় আপনার আর কিছু বলার নেই মিস্টার রোহিত, এবার আপনি যেতে পারেন। নুহাস আবারও ছাদের দিকে গেল। এতক্ষণ সব কিছু আড়াল থেকে দেখছিল নূর। সামনে আসার সাহস হচ্ছিল না। ঠিক কতগুলো দিন পর মনের পুরুষটাকে দেখলো সে। আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। এই বুঝি তার সেই ভালোবাসার মানুষ, যার জন্য নূরের মতো মেয়েকে প্রত্যাখ্যান করছিল রোহিত। তার জীবনে অন্য কেউ আছে যাকে সে খুব ভালোবাসে, তাই অযথা যেন রোহিতকে বিরক্ত না করে নূর। এটাই তো বলেছিল রোহিত। রোহিতের প্রত্যাখ্যান মন থেকে মেনে নিতে পারেনি নূর। কারোর সাথে বিষয়টা শেয়ারও করতে পারছিল না। প্রথমে ভালোবাসা ভালো লাগা খুব ভয়াবহ হয়। কেউ কেউ পরিণতি মেনে নিতে পারলেও অনেকেই সেটা পারে না। নূরও সেই দলের একজন। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিল। পরপর দুবার ফেল করে নূর। সেই হতাশায় একদিন রাস্তা পারাপারের সময় অসাবধানে রোড অ্যাক্সিডেন্ট করে নূর। ক্ষত খুব গভীর হওয়ায় সেগুলো ঠিক হতে অনেক সময় লাগে। ছোটবেলায় সমবয়সী বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে একতলা ছাদ থেকে পড়ে গিয়েছিল নূর। এক পা ভেঙে গিয়েছিল এবং হাতে অনেক জখমও হয়েছিল। সেবারই তার প্রথম স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ের এই অবস্থায় আর স্কুল যেতে দেয়নি বাবা আলহাজ চৌধুরী। 2 বছর বাদে ফের স্কুলে ভর্তি হয়। সব কিছু মিলিয়ে পড়াশোনা অনেক পিছিয়ে যায়। তারপর নতুন করে আবার শুরু করতে অনেকটা সময় লেগে যায়। এসব নিয়ে আর ভাবতে চায় না নূর। ভাবলে কেমন গা শিউরে ওঠে। ভেবেছিল এই লোকটার সামনে আর কোনো দিন আসবে না, কিন্তু আজ এই অবস্থায় এভাবে দেখে থাকতে পারছে না। রোহিত এখনও সেভাবে দাঁড়িয়ে আছে। ফিরে যাওয়ার জন্য মাত্রই ঘুরছিল সে। এমন সময় খুব পরিচিত এক কণ্ঠস্বর থামিয়ে দিল তাকে। আজ থেকে প্রায় 3 বছর আগে এই কণ্ঠস্বর শুনেছিল। হুট করে মেয়েটা কোথায় হারিয়ে গেল। তারপর কেটে গেছে অনেকগুলো দিন। সময়ের সাথে সাথে ভুলও গিয়েছিল সব। আজ হঠাৎ আবার কেন যেন সব কিছু চোখের সামনে ভেসে উঠল। তুমি এখানে? হ্যাঁ, আমি এই বাড়ির মেয়ে, আর নুহাস চৌধুরী আমার ভাই। কথাটা শোনা মাত্র যেন বড়সড় একটা ধাক্কা খেল রোহিত। নূর এই বাড়ির মেয়ে? কই, কখনো তার চালচলন দেখে এটা মনে হয়নি যে নূর এমন বাড়ির মেয়ে হতে পারে। কথাবার্তায় কেউ বুঝবে না। যেখানে আজকালকার দিনে এমন পরিবারের ছেলেমেয়েরা দাম্ভিক একটা ভাব নিয়ে চলাফেরা করে, সেখানে নূরকে দেখে এটা বোঝার উপায় নেই। বরাবরই দেখে এসেছে সাধারণ পোশাক, সাধারণভাবেই থাকতে। তার থেকে বড় কথা, নূর চাইলেই তাকে প্রত্যাখ্যান করার জন্য ভাইয়ের পাওয়ার কাজে লাগিয়ে তাকে অনেক কিছুই করতে পারত। তাহলে নূর কেন এসব করলো না? সব কিছুই কি তার নাটক, নাকি সত্যি সত্যি নূর এমন? প্রশ্নটা আর প্রকাশ করলো না রোহিত। বসুন না স্যার, আপনাকে ঠিক লাগছে না। আমি এখানে বসতে আসিনি। এত বছর পর পুরানো প্রতিশোধ নিলে, তাই না নূর? এসব আপনি কি বলছেন স্যার? আমি কেন আপনার থেকে প্রতিশোধ নিতে যাব? হ্যাঁ, প্রতিশোধ নিচ্ছ তুমি তোমার ভাই মিলে। তোমরা ভালো মানুষের যে মুখোশ পরে ঘুরে বেড়াও না, এটা আসলে তুমিই না। যদি প্রতিশোধ নেওয়ারই হতো তাহলে তার জন্য 3 বছর অপেক্ষা করতাম না স্যার।
প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি সত্যিই জানতাম না যে ভাবি আপনার সেই ভালোবাসার মানুষ। বিশ্বাস? আমি কাউকে বিশ্বাস করি না, তোমাকেও না। ভালোবাসার মানুষ এত বেহায়া কেন হয়? কষ্ট আছে যেন কেন মানুষ বারবার সেই দিকে অগ্রসর হয়। এই জন্য সে তো ভেবেছিল আর কোনো দিন রোহিতের সামনে যাবে না, ভুলে যাবে তাকে। সামনে যায়নি ঠিকই, কিন্তু ভুলতে কি পেরেছে? মানুষটাকে এভাবে দেখেই তো নিজেকে আর আড়ালে রাখতে পারেনি নূর। কিন্তু এবারও বরাবরও মতো লোকটা তাকে ভুল বুঝলো। সে কি জানে নূরের উপর দিয়ে 3টা বছর কি গেছে? অ্যাক্সিডেন্ট, মানসিক যন্ত্রণা, এসব কিছুই নূর নিজের মধ্যে রেখেছে। যদি প্রতিশোধ নিতেই চাইতো তাহলে কি এতদিন চুপ করে থাকতে পারতো? একজনকে পাগলের মতো ভালোবাসা, অথচ যে তাকে ভালোবাসে তার কোনো মূল্যই নেই। না, আর ভাববো না আমি এই লোকের কথা। কেন ভাববো? সে কি আমাকে একটু বুঝতে চেয়েছে? আমি তো শুধু তাকে একটু সঙ্গ দিতে গিয়েছিলাম, উল্টে আমাকে কথাই শুনিয়ে দিল। সকালে সবাই খেতে বসলে ছোঁয়া আসেনি। রোহিত যাওয়ার পর থেকে ছোঁয়ার নিচে নামেনি। নুহাসও তখন কিছু বলেনি, তবে এখন মনে হচ্ছে একটু বেশি করে ফেলেছে ছোঁয়া। এদিকে নূর চুপচাপ করে বসে আছে, খাচ্ছে না কিছুই। তোর আবার কি হলো? খাচ্ছিস না কেন? ভাইয়ের কথায় ভাবনা থেকে বের হলো নূর। একটু আমতা করে খাওয়ায় মনোযোগী হলো। বারান্দার কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছে ছোঁয়া। জীবনটা কেমন এই দিনেই পাল্টে গেল। এমন জীবন সে চায়নি। নিজের ফোনটাও নেই। নুহাস এখনও তো ফেরত দেয়নি। মায়ের সঙ্গে কাল দেখা করিয়ে এনেছিল বিয়ের পর। এভাবে চলতে থাকলে তো বাবাকে দেয়া কথা রাখতে পারবে না সে। খেতে যাওনি কেন ছোঁয়া? নুহাসকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল ছোঁয়া। তার জীবনে যত সমস্যা, যত বিপত্তি, সব এই লোকটার জন্য। কেন? আমি কি আমার মতো একটু থাকতে পারি না? এতেও কি আপনার পারমিশন নিতে হবে? তুমি ঠিক কি চাইছো বলো তো? কাল যা যা না করেছি সেগুলো করি, আমার কিন্তু কোনো সমস্যা নেই। অসভ্যতা সব পিএইচডি করে ফেলেছেন, তাই না? ছোঁয়াকে কোমর ধরে কাছে টেনে নিল নুহাস। এতে রাগের মাত্রা আরও বেড়ে গেল ছোঁয়ার। তাই নিজের রাগকে কন্ট্রোল করতে নুহাসের গায়ে আবারও হাত তুলে ফেলল। নুহাস ক্ষিপ্ত হয়ে চোখ দিয়ে মনে হলো ছোঁয়াকে গিলে ফেলবে। সমস্যা কি আপনার? হুটহাট গায়ে কেন হাত দিয়ে বসেন? শুনুন, আমি এখনো এই বিয়েটা মানি না, তাই আমার কাছাকাছি আসার চেষ্টাও করবেন না। খুব বার বেড়েছে তাই না? দেখাচ্ছি, ঘরে চলো। এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে এলো ছোঁয়াকে। হাতে খুব ব্যথাও করছে, কিন্তু রাগের চেয়ে ব্যথার পরিমাণ কম। এখানে যত খাবার আছে 10 মিনিটে শেষ করতে হবে। যদি শেষ না হয় আমি নিজ হাতে খুব ভালো করে আপ্যায়ন করে খাইয়ে দিব। নাও ফার্স্ট। খাবারের দিকে তাকিয়ে ছোঁয়ার গলা শুকিয়ে এলো। 10 মিনিট কি সারাদিন ওই খাবার শেষ করা তার পক্ষে সম্ভব নয়? এত রাতে সে খাবে কি করে, তা আবার 10 মিনিটে? ভাবতে ভাবতে যে সময় শেষ হয়ে গেছে ছোঁয়াটা টেরই পেল না। টের তখনই পেল যখন মুখে নুহাস খাবার পড়ে দিল। ছোঁয়াকে মুখের খাবার শেষ করার সময়টুকু দিচ্ছে না নুহাস। একের পর এক লোকমা দিয়েই যাচ্ছে। একসময় শুতে না পেরে ছোঁয়া মুখের খাবারগুলো ফেলে দিল, যা দেখে নুহাস হাত উঁচু করে মারার জন্য থেমে গেল। এই মুহূর্তে নাহার বেগম উপস্থিত হলেন। এসব কি আব্বা? মেরে ফেলবে নাকি মেয়েটাকে? ছোঁয়া খাবার ফেলে অনবরতই কেসে যাচ্ছে। দম কেমন আটকে আসছে তার। নাহার বেগম দ্রুত ছোঁয়ার কাছে এগিয়ে এলো। আম্মা, ওকে বলে দিবেন দ্বিতীয়বার যেন এমন জেদ আমাকে না দেখায়। আমার একটা কাজ আছে, আসছি। নাহার বেগম ছোঁয়ার বুক ডলে দিচ্ছেন। মেয়েটাকে দেখে খুব মায়া হলো তার। নুহাস হঠাৎ করে এমন কেন করছে সেটাই বুঝতে পারছেন না তিনি। তার ছেলে তো এমন নয়। ঠিক আছে বৌমা, যার ঘরে এমন একজন স্বামী আছে সে ঠিক না হয়ে পারে? খুব ভালো আছি আমি। আমার ছেলেটা এমন নয়, কিন্তু তুমি চলো, আমি তোমাকে খাইয়ে দিই। আমার খিদে নেই আন্টি, প্লিজ। আন্টি? কেন? আমি তোমার মা নই? আমার সময় লাগবে, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে, তবে কিছু লাগলে আমায় বলবে, কেমন? মা না ভাবো, বন্ধু ভাবতেই পারো। বিকেলে ছোঁয়া বসে বসে বই পড়ছিল। ছোঁয়ার মতো নুহাসেই ঘরে প্রচুর বই আছে, সেখান থেকে বই নিয়ে পড়ছিল ছোঁয়া। বাইরে নূর দাঁড়িয়ে আছে, ভেতরে আসবে কি আসবে না সেটাই ভাবছে। ছোঁয়ার সাথে এখনো দেখা বা কথা হয়নি নূরের, তাই এসেছে আলাপ করতে। ভেতরে আসবো? কে? এসো। আমি নূর, নুহাস ভাইয়ের ছোট বোন। আমি ছোঁয়া। আমার যে একটা ননদ আছে জানতাম না তো। কারণ তুমি এখন আমাকে দেখোইনি। বাই দ্য ওয়ে, তুমি করে বলছি, কিছু মনে করছো না তো? আসলে আমার মনে হয় আমরা সমবয়সী, তাই। মনে কেন করব? আমার আরো ভালো লাগবে। এমনিতেই আমার বয়সে কোনো
ফ্রেন্ডস নেই। তাহলে সকালে যিনি এসেছিলেন? রুহি তো আমার থেকে 2 বছরের বড়, কিন্তু ক্লাস সেম ছিল। যাই হোক, বাদ দাও। তুমি কি করো এখন? আমি ইংলিশে অনার্স করছি, এবছর ফাইনাল এক্সাম। আসলে ছোটবেলায় একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে পিছিয়ে গিয়েছি। মাঝের ঘটনাগুলো আড়াল করল নূর। কোনো ব্যাপার না। এক কথায় দুই কথায় অনেকটা সময় কেটে গেল। নুহাসের কথা ছোঁয়া প্রায় ভুলেই গেল। যাক, দুটো মানুষ এ বাড়িতে আছে যার অন্তত এই লোকটার মতো নয়। ছোঁয়া এটুকু বুঝেছে নুহাসের হাত থেকেও রেহাই নেই, তাই আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে হবে। সেই সাথে তার লক্ষ্য পূরণের জন্য হলেও অন্তত কোনো ঝামেলা করা যাবে না। এরই মধ্যে লুবনা বেগম মায়ের সাথে দেখা করে গেছেন। মেয়ে যে তার একমাত্র বেঁচে থাকার কারণ, বিকেলে নাহার বেগম কিচেনে রান্না করেছিল। এই বাড়িতে কাজের লোকের অভাব নেই, তবে ছেলে মেয়ে মায়ের হাতের রান্না ছাড়া খেতে পারেন না। আম্মা আসবো? আরে ছোঁয়া মা, এসো। কিন্তু তুমি এখানে কেন এলে? আমাকে ডাকলেই পারতে। কিছু লাগবে? আসলে ঘরে থেকে বোর হচ্ছিলাম, তাই আমি আপনাকে হেল্প করব। এ মা, তুমি তো সবে কাল এলে, এখনই এত কাজ করতে হবে না। চলো, তোমাকে আমি আমাদের ফ্যামিলি ফটো দেখাই। তারপর একে একে সবার ছবি দেখালেন নাহার বেগম। নুহাসের ছোটবেলার কিছু ছবি দেখে শাশুড়ি বৌমা একটু হাসাহাসি করলো। হঠাৎ একটা ছবি দেখে চপ প্রশ্ন করলো, এটা কার ছবি? কারণ ছবিটার ফেসটা ভালো করে বোঝা যাচ্ছিল না। তাছাড়াও মুখের অনেকটা অংশ নিয়েই ব্যান্ডেজ করা। এটা কে আম্মা? চেহারা তো বোঝা যাচ্ছে না। এটা আমার নূরের। আসলে মেয়েটা ছোটবেলা থেকে কোনো না কোনো বিপদ হয়েই থাকতো। ছোটবেলায় ছাদ থেকে পড়ে গিয়েছিল। তারপর প্রায় 3 বছর আগে জানি না আমার মেয়েটা কি হয়েছিল, পরপর 2বার এইচএসসিতে ফেল করে। হতাশায় রাস্তা পার হতে গিয়ে আমার মেয়েটার জীবন থেকে 3টা বছর চলে যায়। তবে আমার মনে হয় মেয়েটা অন্য কোনো কিছু নিয়ে চিন্তায় ছিল। ও নিজে থেকে কিছু না বলে জোর করেও লাভ হয় না। আগে আমার মেয়েটা অনেক চঞ্চল ছিল, এখন অনেকটাই চুপচাপ হয়ে গেছে। নূর 2বার অ্যাক্সিডেন্ট করেছে? কই, তখন তো কিছুই বললো না। তাহলে কি সত্যি অন্য কোনো কারণ আছে? এরা ভাই বোন এত রহস্যময় কেন? নুহাস বাড়িতে ফিরেছে অনেক রাতে। প্রতিদিনের ন্যায় আজও নাহার বেগম ছেলের অপেক্ষায় ছিলেন। ছেলেকে না দেখে ঘুমোতে পারেন না তিনি। দুশ্চিন্তায় কাটে সারা রাত। আম্মা এখনো জেগে আছেন কেন? এটা তোমার কেমন কাজ আব্বা? আচ্ছা, এখন তো তোমার ইলেকশন নেই, তবু কেন এত রাত করে ফেরো? একটু কাজ ছিল আম্মা। আপনি খেয়েছেন? তুমি তো জানো রাতে তোমাকে খাইয়ে না দিলে আমিও খেতে পারি না। বলেছি তো আম্মা, যেদিন আমার ফিরতে দেরি হবে আপনি খেয়ে নেবেন। মা ছেলে খাওয়ার পর্ব চুকিয়েছে অনেক আগে, তবুও বসে আছে। নোটা কেমন যেন হয়ে গেছে আব্বা, সেই আগের মতো চুপচাপ। আর সারাদিন ঘর থেকে বের হয়নি মেয়েটা। হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আম্মা। আপনি তো জানেন এমনিতেই কতগুলো বছর ও পড়াশোনা থেকে দূরে ছিল। ছোঁয়া ঘুমে। নুহা সদ্য বিবাহিত স্ত্রীর পানে চেয়ে ঘুমলে সবাইকে বুঝি আমার নিষ্পাপ লাগে। এই মেয়ে জানেও না যে তার ঘুমন্ত চেহারায়ও নেশা কাজ করে। নুহাসের মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। সকালে নিশ্চিত ছোঁয়া এটা দেখলে তুলকালাম বাঁধিয়ে ছাড়বে। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।